কাগজে কলমের স্বাধীনতা থাকলেও মানচিত্রের সীমানায় কি আমাদের অধিকার পুরোপুরি সুরক্ষিত? আপনি কি জানেন বাংলাদেশের এমন কিছু উর্বর জমি এবং সীমান্ত এলাকা রয়েছে যা এখনো অন্য দেশের নিয়ন্ত্রণে? ছিটমহল বিনিময়ের ঐতিহাসিক চুক্তির পরেও কেন আমাদের কৃষকরা নিজেদের জমিতে যেতে বাধা পাচ্ছেন? আজ আমরা উন্মোচন করব সীমান্ত এলাকার সেই বাস্তব চিত্র, যা হয়তো আপনার সাধারণ ধারণাকে বদলে দেবে। দেশের স্বার্থে এবং সত্য জানতে ভিডিওটি একটা সেকেন্ড না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুর্বল পররাষ্ট্র নীতি আর মোদির সাথে হাসিনার স্বামী স্ত্রী সুলভ আচরণের কারণে বাংলাদেশের অনেক সম্পদ জোরপূর্বকভাবে দখল করে নিয়েছিল ভারত। হাসিনার পলায়নের পরেও ভারতের এই দখলদার মনোভাব জারি রেখেছে। বাংলাদেশ সীমান্তে অরক্ষিত এলাকাগুলোতে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ধারণা করা হচ্ছে এই কাঁটাতারের বেড়া নির্মাণের আড়ালে রয়েছে বাংলাদেশের ভূখণ্ড দখলের পায়তারা। অবশ্যই এ পর্যন্ত বাংলাদেশ ভারতের কাছ থেকে অনেক সম্পদই আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ফিরিয়ে এনেছে। এরপরেও এখনো বাংলাদেশের যেসব সম্পদ ভারতের দখলে রয়েছে তা নিয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি এক সেকেন্ড না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় দর্শক, পঞ্চগড় জেলার সদর তেতুলিয়া ও ভোদা উপজেলা বাংলাদেশের উত্তর সীমান্তে জমি হারানোর এক নীরব যুদ্ধ চলেছে বছরের পর বছর। পঞ্চগড় জেলার সদর তেতুলিয়া ও বোদা উপজেলায় বিস্তীর্ণ জমি এখন ভারতের দখলে। প্রায় ৩৩০ একরের বেশি জমি অমীমাংসিত হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার করেছে ভারত, যেখানে তারা স্থাপন করেছে সীমান্ত পিলার, কাঁটাতারের বেড়া, এমনকি তৈরি করেছে চা বাগান। এই জমিগুলো বাংলাদেশের ভূখণ্ড হলেও প্রশাসনিকভাবে এখনো এদের মালিকানার পুনর্দাবি করা যায়নি। ২০১৫ সালের এই চুক্তির মাধ্যমে ছিটমহল বিনিময় সম্পূর্ণ হলেও সীমান্ত এলাকা বাস্তব চিত্র বলেছে অনেকের জমি এখনো দখল হয়ে যাচ্ছে এবং এসব জমির প্রশ্নে সরকার ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন। ২০১৫ সালের ৩১ আগস্ট বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়ের মধ্যে দিয়ে ১১১টি ভারতীয় ছিটমহল অর্থাৎ ১৭,১৬০ একর জমি বাংলাদেশ পায় আর ভারত পায় ৫১টি। বাংলাদেশের ছিটমহল কাগজে কলমে চুক্তিটি সম্পূর্ণ হলেও মাটির উপর বাস্তবতা ভিন্ন। অভিযোগ আছে যে জমির পরিমাণে ভারতের কিছুটা ক্ষতি হয়েছিল আর সেই ক্ষতি পুষিয়ে নিতে তারা সীমান্তবর্তী কিছু অমীমাংসিত জমি নিজেদের বলে দখল করতে থাকে। বিশেষ করে ২০০৮ সালের পর থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিসিএফ ধরে ধরে জমি দখল করে আর ২০১৫ সালের পর এই দখলকে চূড়ান্ত করে পিলার বসিয়ে দেয়। ২ নম্বর পয়েন্টে আসে তেতুলিয়া উপজেলা। বাংলাবান্ধা থেকে দর্জিপাড়া পর্যন্ত প্রায় ১৫০ একর জমি, পঞ্চগড় সদর উপজেলায় সিংহপাড়া ও খুদিপাড়ায় ৪৮৭ একর জমি এবং বোদা উপজেলার নাওতার নবাবগঞ্জে ৯৩ একর জমি ভারতের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা যায়। শুধু তাই নয়, ভারতের ফুলবাড়ি, গোয়ালঞ্চ, সিমেন্ট্রি ও হাফেতেরিয়াগঞ্জ বিসিএফ ক্যাম্পের সদস্যরা সেখানে বিভিন্ন অবকাঠামো নির্মাণ করেছে। এখনকার স্থানীয় কৃষকদের অভিযোগ, হেমন্তবতী, মহানন্দা, করতা ও টাঙ্গন দুই নদীর সুই নদীর পাশে তাদের নিজেদের জমিতেও তারা চাষ করতে পারছে না। ভারতের পক্ষ থেকে চাষে বাধা, হয়রানি, এমনকি কৃষকদের ধরে নিয়ে যাওয়া, মারধর কিংবা গুলির ঘটনাও ঘটেছে বলে জানা যায়। সীমান্তবর্তী কাশিমগঞ্জ এলাকায় ৩৭০ নম্বর পিলারের পাশে ১৫০ একর জমি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, যা পরবর্তীতে বিডিআর উদ্ধার করে। এই ঘটনা স্পষ্ট করে যে সীমান্তের জমি দখল নিয়ে একটি দীর্ঘস্থায়ী অস্থিরতা বিরাজ করেছে, যার নিষ্পত্তি প্রয়োজন। ভূমি অফিসের তথ্য অনুযায়ী অনেক জমির দখল এখন অনুপস্থিত। বরশ্রী ইউনিয়নের ৯৩ একর জমির মধ্যে ২০ একরের মালিকানা সংক্রান্ত কোনো কাগজপত্র নেই। এই সুযোগে ভারত সেখানে চা বাগান স্থাপন করে জমির নিয়ন্ত্রণ পাকাপোক্ত করেছে। স্থানীয় প্রশাসন এবং ক্ষতিগ্রস্তরা বলেছেন, জমি উদ্ধারের বিজেপি, বিসিএফ, ভূমি অফিস, যৌথ বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ এবং ক্ষতিগ্রস্তের নিয়ে একটি নতুন জরিপ জরুরি। নিরপেক্ষ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জমির সীমানা রেখে পুনর্নির্ধারণ করলে বাংলাদেশ অনেক জমি ফিরে পেতে পারে। এতে একদিকে যেমন বহু জমি ফিরে আসবে, তেমনি সেই জমিগুলোতে অসংখ্য ভূমিহীন মানুষকে পুনর্বাসনের সুযোগ তৈরি হবে। সিলেটের গোহানঘাট উপজেলার পশ্চিম জাফরাং ইউনিয়নের বহুল আলোচিত পাদুয়া দখল করে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিসিএফ।
2010 সালে 3 শতাধিক বিসিএফ ও 2 শতাধিক ভারতীয় নাগরিক বাংলাদেশের আধা কিলোমিটার অভ্যন্তরে ঢুকে 1270 থেকে 1271 নম্বর পিলার সংলগ্ন 230 একর বাংলাদেশের ভূমি নিজেদের দখল নিয়ে যায়। এই নিয়ে সেখানে তীব্র উত্তেজনা দেখা দেয়। শত শত বাংলাদেশি নাগরিক বিক্ষোভ প্রদর্শন করেন। পাদুয়া সীমান্তের এই 270 একর জমি নিয়ে 1998 সালে বিডিআর ও বিসিএফ এর মধ্যে 3 দিনব্যাপী গুলি বিনিময়ের ঘটনা ঘটেছিল। পরে একাধিকবার বিসিএফ এর অপতৎপরতায় সীমান্তে উত্তেজনা দেখা দেয়। ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিসিএফ কর্তৃপক্ষ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে পাদুয়া দখল করে নেওয়াকে বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করেছেন সাবেক বিডিআর কর্মকর্তারা। তাদের মতে এটি একটি অগ্রাসন ছাড়া আর কিছুই নয়। মেজর জেনারেল অফ সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, বিসিএফ কর্তৃক পদুয়ায় অগ্রাসনের ফলে ওই অঞ্চলে আমাদের ভৌগোলিক নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়েছে। দুটি দেশের সীমান্তরক্ষী বাহিনী তথা বিডিআর মুখোমুখি হোক তা কারো কাম্য নয়। তথাপি বিসিএফ এর আগ্রাসী ভূমিকার কারণে আজ যে ধরনের একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, জরুরি ভিত্তিতে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ে বৈঠকে বসা উচিত। ভারত ফিরিয়ে দেয়নি 793 একর জমি। এগুলো ছাড়াও বাংলাদেশের অনেক ভূমি দেশের বিভিন্ন স্থানে ভারতের দখলে রয়েছে। অপদখলীয় জমিগুলোর মধ্যে 9টির অবস্থান পশ্চিমবঙ্গ সীমান্তে, 3টি ত্রিপুরা সীমান্তে এবং 1টি মেঘালয় সীমান্তে। অবশ্য ভারতের দখলে থাকা বাংলাদেশের দাবি করা 793 একর জমির মধ্যে 266.5 একর জমি বাংলাদেশে ফেরত পাবার কথা ছিল। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর ঢাকা সফরে হওয়া চুক্তি অনুযায়ী ওই নির্মাণ জমি ফেরত পাওয়া যাবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ভূমি জরিপ অধিদপ্তর সূত্রে সময় জানা যায়। কিন্তু ভারতীয় সরকার পরিবর্তনের পর ক্ষমতায় আসে নরেন্দ্র মোদীর সরকার। এরপরে চুক্তি হওয়া জমিগুলো আটকে দেয় ভারত। নাম্বার 4, সিলেট সীমান্ত 2009 সালে ফেব্রুয়ারিতে ঢাকার পিলখানা তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তরে ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ডের পর এই বাহিনী কিছুদিন খানিকটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিল। এই অস্থিরতাকে দুর্বলতা হিসেবে কাজে লাগিয়ে 3.5 মাসের মাথায় 17 জুন সিলেট সীমান্তে বাংলাদেশের 200 একর দখলে নিয়ে নেয় ভারত। পরে সেই জমি আর উদ্ধার হয়নি, বরং 1974 সালে স্বাক্ষরিত মুজিব ইন্দিরা চুক্তির আওতায় 2015 সালে সিলেট সীমান্তের কিছু ছিটমহল ভারতের দখলে চলে যায়। নামে ছিটমহল বিনিময় হলেও সে সময় সিলেট সীমান্তে বাংলাদেশ 1 ইঞ্চি ভূমিও পায়নি। সার্বভৌম বাংলাদেশের ভূখণ্ড এভাবে ভারতের জবরদখলে চলে যাওয়ার পেছনে দায়ী করা হয় তৎকালীন সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে। সিলেটের স্থানীয়দের ভাষ্যে 2009 সালের জুনে 200 একর জমি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিসিএফ দখল করার সময় বিজেপি প্রতিরোধ করতে চাইলে ঊর্ধ্বতন মহলের নির্দেশে পিছু হটে। এর আগে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা বাংলাদেশ কোদালিয়া নদীর 5 কিলোমিটার এলাকা ভারতের কবল থেকে উদ্ধার করেছে মহেশপুর 58 বিজেপি। নদীর বাংলাদেশের সীমান্তের ওই এলাকা ভারতের বিসিএফ এর দখলে ছিল। বিজেপি সূত্রে জানা গেছে, কোদালিয়া নদী বাংলাদেশের অভ্যন্তরণ থেকে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিলা এলাকায় 4.80 কিলোমিটার দৈর্ঘ্য বাংলাদেশ সীমান্ত চিহ্নিত করেছে। 1961 সালে পরিণত বাংলাদেশ ভারত মানচিত্র অনুসারে কোদালিয়া নদীর উল্লেখিত 4.80 কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তের তীররেখার অভ্যন্তরে অবস্থিত। এদিকে বাংলাদেশ সীমান্ত অরক্ষিত এলাকাগুলোতে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু মমতা বিসিএফ কে 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তরের নির্দেশ দেওয়া সীমান্তবর্তী জেলাগুলোতে শুরু হয়েছে জোর তৎপরতা। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ক্ষতিপূরণ ও জমি হারানোর আশঙ্কায় অনেক এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের মোট সীমান্ত প্রায় 2217 কিলোমিটার, যা উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সুন্দরবন পর্যন্ত বিস্তৃত। এই সীমান্তের মধ্যে উল্লেখযোগ্য অংশ এখনো অরক্ষিত।
সরকারি তথ্য অনুযায়ী প্রায় 569 কিলোমিটার পাহাড়ি ও নদী বিশিষ্ট সীমান্ত এবং আরো 117 কিলোমিটার এলাকায় এখনো পূর্ণাঙ্গ কাঁটাতারের বেড়া নেই। এসব এলাকায় নিরাপত্তা জোরদার করতে প্রয়োজন প্রায় 600 একর জমি, যা সীমান্তবর্তী এলাকাবাসীদের কাছ থেকে অধিগ্রহণ করা হবে। সুপ্রিয় দর্শক, একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে নিজের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দেওয়া কোনো সমাধান হতে পারে না। অতীতের নতজানু নীতি পরিহার করে এখন সময় এসেছে দৃঢ় আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া। আপনার কি মনে হয়? আপনি কি চান তারেক রহমানের সরকার যেন এসব ভূমি ফিরিয়ে পেতে জোরালো কূটনৈতিক তৎপরতা চালাক, নাকি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এর স্থায়ী সমাধান হওয়া উচিত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেশ ও সীমান্তের এমন সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।